নমস্কার, আমার পলিটিক্স টপিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকেরও একটি নতুন প্রতিবেদন নিয়ে এসেছি। তার আগে বলে রাখি, যারা পূর্বের থেকে আমাকে সমর্থন করে বা আমার অনুষ্ঠানকে ভালো লেগে লাইক কমেন্ট করেছেন এবং আপনারা আপনাদের মন্তব্য জানিয়েছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং আজ যারা এই নতুন প্রোগ্রাম আমার দেখবেন, আপনাদের কাছে একটাই আমার বিশেষ নিবেদন, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার অনুষ্ঠানের ভালো মন্দ বিচারক আপনারা। যদি কোনো ভুল বার্তাও আমার থেকে যায় সেটাও আপনারা বলবেন, মাথা নত করে ক্ষমা চেয়ে নেব, নিজেকে শুধরে নেব। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আমরা কোনো দলদাস নয়, আমরা ছোটোখাটো ইউটিউবার। যেটা সত্য বলে মনে করি বা যেটা মানুষের কণ্ঠ থেকে আমরা সংগ্রহ করি সেটাই আপনাদের সামনে তুলে ধরি। যাক, কথা বেশি না বলে আজকের অনুষ্ঠানে এগিয়ে আসি। আজকের অনুষ্ঠানটি হলো, এখন মূলত বাংলার রাজনীতিতে একটাই চর্চা, নব্য তৃণমূল, পুরাতন তৃণমূল, আসল তৃণমূল, নকল তৃণমূল, ঋতব্রত তৃণমূল, মমতা ব্যানার্জি তৃণমূল, জোড়াফুল তৃণমূল, অনেকে অনেক রকমই মন্তব্য চলছে। এবং একের পর এক ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন। বিধানসভায় কি ঘটছে, কুণাল ঘোষ কি বলছেন, ঋতব্রত কি বলছেন, সেই নিয়েই আজকের অনুষ্ঠান। এবং এর নেপথ্যে কি চলছে, নেপথ্যের রাজনীতিটা সাধারণ মানুষ কিন্তু বুঝতে পারছে না আগামী দিনে কি হতে চলেছে। যাই হোক, এবার একটা কথা বলি, আপনারা দেখছেন, শুনছেন, সবটাই বুঝতে পারছেন, কিন্তু তাহলেও আজকের এই অনুষ্ঠানটি কেন নিয়ে আসলাম? কারণ বাংলার মানুষের কি বলে, শিক্ষিত সমাজের মানুষ যারা রাজনীতি নিয়ে একটু আলোচনা করেন বা রাজনৈতিক জ্ঞান রাখেন, তাদের কণ্ঠস্বর থেকেই শোনা, বহু মানুষকে প্রশ্ন করা, তাদের মন্তব্যগুলোই আমরা আমাদের মতন করে আপনাদের সামনে তুলে ধরি। আপনারাই ভালো মন্দ বিচার করবেন। যাই হোক, দেখুন, একটা সরকার 15 বছর ধরে চলেছে, তার মতন সে চালিয়েছে। বাংলার মানুষ তার কাছ থেকে কি পেয়েছে না পেয়েছে, ভালো মন্দ বাংলার মানুষ জানে। আজকের হয়তো অনেক অপবাদ দেওয়া হচ্ছে বা কোনোটা সত্যিকারেরও ঘটেছে, অনেক উন্নতিও হচ্ছে। একটা সংসার যেরকম থাকাকালীন ভালো মন্দ সব কিছু নিয়ে তৈরি হয়, একটা সরকারেরও তাই। তার জন্য আমি এখন যে নতুন সরকার গঠিত হয়েছে, যার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আমি তার কোনো সমালোচনা করব না। কেন করব না, এর পিছনেও একটা কারণ আছে। আপনারা ভাববেন না যে না, আমি ভয়ভীতি হয়ে বা কিছু চাপা দেওয়ার জন্য, তা নয়। দেখুন, সমালোচনা করার সময় কিন্তু এটা না। যদি বলেন কেন, একটা সরকার সবেমাত্র 2 মাস বয়স হয়েছে, 2 মাসের মধ্যে একেবারে উতাল পাতাল করে ফেলবে, এটা ওটা করে ফেলবে বা ওটাও করছে, বা কোনো একটা কাজকে দেখে আপনি ভাবছেন এটা ভুল ডিসিশন, হয়তো তার বিকল্প, তার মাথায় কিছু আছে, তার বিকল্প সামনের দিন নিয়ে আসবে। তা আজকের যদি আমি সমালোচনা করে বসি, কালকের যখন দেখবো তার বিকল্প কিছু করেছে, তখন কিন্তু নিজের কাছে লজ্জাবোধ হবে যে আমি কি ভেবেছিলাম আর কি করলো। তাই সেই সমালোচনায় আমি যাচ্ছি না। এরপরে এই নব্য তৃণমূল এবং আসল তৃণমূল নিয়ে যে কথাটি বলতে চাইছি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আজকের নতুন তৃণমূল গড়েছেন, স্পিকারের কাছে অনেক এমএলএ সই নিয়ে জমা দিয়েছেন, তিনি স্বীকৃতি পাচ্ছেন বিরোধী দলনেতার। ভালো কথা করছেন। যদি তারা তাদের মতো এমএলএরা সংগঠিত হয়ে এটা মেনে নিয়েছেন বা তাদের কাছে তাদের সুবিধা মনে করেছেন, তাই করেছেন। কিন্তু বাকি যারা রয়েছে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রয়েছে, তাদেরও বয়ান শুনেছেন আপনারা। তারা কি বলতে চাইছে, যে আমরা সুখের পায়রা নয়, যেরকম সুখের টাইমেও ছিলাম, দুঃখের টাইমেও আমরা থাকবো, অসময়েও আমরা থাকবো, সুসময়ে থাকবো, এবং আমরাই হচ্ছে তৃণমূল। তাহলে মানুষকে এখানে একটা জিনিস বিচার করতে হবে, আপনি যেরকম আপনার ফ্যামিলির মেম্বার যদি হন, আপনার ফ্যামিলির দুঃসময় যেরকম আপনি পাশে থাকেন এবং সুসময়েও আপনি আনন্দটা ভোগ করেন আপনার ফ্যামিলির মধ্যে, ঠিক সেরকম যদি আপনার নীতি আদর্শগত থাকে, নীতিবান থাকেন, তাহলে আপনি দুঃসময়েও তার পাশে থাকবেন। কিন্তু অনেক সময় দেখেন আপনারা যে বাবা মা হয়তো গত হয়ে গেছে বা বাবা মার বয়স বেড়ে গেছেন, তখন দেখছেন ভাইয়ে ভাইয়ে জমি জমা বা অনেক কিছু নিয়ে কেস কামারি অনেক কিছু হয়, কোর্ট আদালত অনেক কিছু হয়, দেখেছেন তো, অস্বীকার তো করতে পারবেন না। এখানেও কিন্তু তাই হচ্ছে। কেউ তাদের ব্যক্তি স্বার্থ, যেরকম কোনো এক ভাই নিজের স্বার্থ, আমার ভাগে কেন জমিটা কম পড়বে, আমার বাবা রিটায়ারের টাকা আমাকে কম দিয়েছে, এই ধরনের, ঠিক ব্যাপারটা কিন্তু একই রকম। হয়তো শুনতে খারাপ লাগছে আমার ব্যাখ্যাটা, কিন্তু একটু ভেবে দেখুন। হয়তো তারা দেখছে যে আজকের আমরা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকি, তাহলে শুভেন্দু অধিকারী, যিনি বর্তমান মুখ্যমন্ত্রী, আমাদের যত পিছনে গোপন পাপ রহস্য আছেন, আমাদেরকে ছেড়ে কথা বলবেন না। এবং শুভেন্দু অধিকারী যে আমার মাননীয় মুখ্যমন্ত্রী এখন বর্তমানকালে, তিনি একটা কথা কিন্তু নিজেই প্রকাশ করেছেন, তিনি অস্বীকার করতে পারবেন না, যে তৃণমূলকে আমি শেষ করে দেবো, আমি তৃণমূল বলে কিছু রাখবো না। এইবার
অনেকেই যারা তৃণমূলপন্থী বা তৃণমূলকে পছন্দ করেন বা মমতা ব্যানার্জিকে পছন্দ করেন তারা হয়তো এই কথাটা শুনে অখুশি হয়েছেন। আমার মতন মানুষ কিন্তু অখুশি হবেন না। কেন বলছি, তার একটা কারণ আছে। দেখুন, আপনি যখন একটা বিরোধী পক্ষে থাকবেন, আপনি আপনার দলের কথা চিন্তা করবেন, আপনার দলের ভালোটা চিন্তা করবেন, আপনি আপনার যেটা সঠিক মনে হবে, আপনার দলের জন্য যেটা মনে হবে আপনি কিন্তু সেটাই করবেন। এটাকেই বলে রাজনীতি। তিনি তাই করছেন। মমতা ব্যানার্জি যখন সিএম ছিল তখন তো তিনি ভাবেননি শুভেন্দু অধিকারী কি করে ভালো থাকবেন, তিনি কি করে আরো রাজনৈতিক ক্যারিয়ারটা তার বড় করবে, বা তিনি কি করে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হবে, এটা তো তিনি করে দেননি। ঠিক সেরকম তিনি যখন ভাবেননি, এখন শুভেন্দু অধিকারীও ভাববেন না যে মমতা ব্যানার্জি ফের আবার মুখ্যমন্ত্রী হয়ে আসুক, তিনি আবার রাস্তায় নামুক, সব সংগঠিত করুক, তার বিরুদ্ধে মুখ খুলুক, এটা চাইবেন না তিনি। তাই তিনি তার কাজ করছেন, এতে কোনো আমি দোষ দেখছি না, কেননা যার স্থান থেকে তিনি তার রাজনীতিটা করছেন। এবার একটা কথা বলতে পারেন, আপনাদের মধ্যে অনেকেরই প্রশ্ন রয়েছে যে এরা নিজেদের বাঁচাতে গিয়ে, এদের নিজেদের দুর্নীতি ঢাকতে গিয়ে আজকে বিজেপির পায়ে পড়ছে, এবং সাংসদরা অবধি বলেছেন যে আমরা সরকারের সাথে থাকতে চাই, সরকারের সাথে থেকে কাজ করতে পারবো, এবং দ্বিতীয় কথা এই সরকার উন্নয়ন করবে এবং আমরা এনডিএ-কে সমর্থন দেব। এই কথাটা বলার পিছনেও তো অনেকগুলো কারণ আছে। কারণ দেখুন, আজকের বাংলার মানুষ ভাবছে যে এতগুলো আজকে 181-82টা এমএলএ থাকাকালীন কেন আজকে তাদের সমর্থন নেবেন, কেন তাদের সহযোগিতা নেবেন। দেখুন, আপনি একজন সমর্থক বিজেপির, দলটা কিন্তু আপনি চালান না, দল চালায় কিন্তু উপর নেতৃত্ব। তারা দেখছে তাদের দিল্লির সরকার টিকিয়ে রাখার জন্য সমর্থন দরকার, তাই তাদেরকে নিয়েছেন। সে কে মুসলিম বিধায়ক, কে হিন্দু বিধায়ক, কে মুসলিম এমপি, কে হিন্দু এমপি, সেখানে তার দেখার ব্যাপার না। দল হচ্ছে মেইন। দল বাঁচবে তো সব বাঁচবে, দল থাকবে না তো কিছুই থাকবে না, এটাই হচ্ছে মূল কথা। তাই এই যে সমালোচনাটা আপনাদের সামনে করছি বা বিশ্লেষণটা করছি, ভালো মন্দ বিচারটা কিন্তু আপনারাই করবেন, এবং সঠিক বেঠিক আপনারাই তার বিচার করবেন। এবং যদি মনে হয় যে আমি ভুল বার্তা দিচ্ছি, সেটাও আপনারা সমালোচনা করবেন, মাথা নত করে ক্ষমা চেয়ে নেব। তাই দিল্লির সরকার কেন টালমাটাল বললাম, আপনারা জানেন এক ককরোচ পার্টি উঠে এসছে, এবং নানা ধরনের সেখানেও অনেক রাজ্যেই, যেমন বিহারে 3 মাস সরকারের কর্মচারীদের মায়না দিতে পারেনি, এবং বিগত এই কিছুদিন আগে একটি ধর্ষণ হয়ে গেল মারাত্মক আকারের, যারা বলে নারী সুরক্ষা দেবো, এরকম অনেকগুলো কারণ আছে। সেখানকার মানুষ উত্তপ্ত হয়ে উঠেছে। দ্বিতীয়ত কথা, যে উত্তরপ্রদেশ মডেল বলছে, সেখানেও নানা রকম চাকরি বাকরি নিয়ে অনেক রকম আন্দোলন চলছে, তার মধ্যে এই নেট কেলেঙ্কারি, আরও অনেক রকম ব্যাপার রয়েছে। এবং তাদের যে শরিক দল আছে, এনডিএ সাথে যে শরিক রয়েছে, চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমার, একনাথ শিন্ডে, তারা তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে, তাদের দলের কথা চিন্তা করে এই মুহূর্তে একটা সমর্থন তুলে নেওয়ার মতো আভাস পেয়েছেন। তাই এদেরকে দরকার, তাই সেই জায়গাটা পূর্ণ করার জন্য কিন্তু দিল্লির সরকারকে বাঁচানোর জন্যই এটা তারা করতেই পারেন তাদের দলের স্বার্থে। এবার বাংলায় যারা রাজনীতিটা করেছে তৃণমূলের বিরুদ্ধে, তারা দেখেছেন হিন্দু মুসলিম নিয়ে বা জাতিগতভাবে অনেক রকম কথা উঠেছে, এবং তারা সেইভাবে হিন্দুর হয়ে রাজনীতিটা করেছেন। অথচ এখানে অনেক মুসলিম এমপি এমএলএ-কে আজকে প্রশ্রয় দিচ্ছে, যেরকম ফিরাদ হাকিম সিট চেয়ারম্যান বানিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী, কেন করলেন তা নিয়ে প্রতিবাদ করছে। এখানে বুঝতে হবে, রাজনীতিটা বুঝতে হবে যে দিল্লির সরকারটা যদি টেকে, তাহলে পশ্চিমবঙ্গের সরকারটাও টিকবে। আজকের ভাবুন না, এই যে 2.5 লক্ষ সেনা দিয়ে ইলেকশনটা করলো, বা ইলেকশন কমিশনারকে যেভাবে কাজে লাগালো, সেটা কিন্তু দিল্লির সরকারটা ছিল বলেই তবেই আপনারা এই ক্ষমতাটা পেয়েছেন, না হলে সম্ভব হতো না। 41% কিন্তু এত কিছুর পরিস্থিতির মধ্যেও তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে, এটা আপনাদেরকে বুঝতে হবে। এই একটা। এবার যাই হোক, এদিকটা তাদের সরকার, তাদের বাঁচানোর জন্য বিজেপি করতে পারে বা তার করার রাইট রয়েছে। কিন্তু ভাবুন, যারা এই যে 90 তৃণমূল, আসল তৃণমূল নিজেদেরকে পরিচয় দিচ্ছেন, তাদের ক্যারেক্টারটা একবার ভাবুন। যারা এই কিছুদিন আগে অবধি টিকিট যখন পেয়েছিলেন, তখন হাত জোর করে মমতা ব্যানার্জি এবং এই আজকের অভিষেকের কারণ দেখাচ্ছে, অভিষেকের পদধূলো নেওয়ার জন্য তার অফিসে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতেন। বলতে খুব খারাপ লাগছে শুনতে, আমি বলছি এইভাবে, শুনতে খারাপ লাগছে। পদধূলো নেওয়ার জন্য, পরম অত্যন্ত দূরের কথা। এবং অভিষেক তাদের নেতা, যিনি টিকিট পেয়েছেন তার 80 বছর বয়স। সে আমি জাভেদ খানের নাম করেও বলতে পারি, চাই মন্ত্রী রথীন ঘোষ ছিলেন খাদ্যমন্ত্রী, তার নাম করেও বলতে পারি। রথীন ঘোষের হয়তো অতটা বয়স নয়, কিন্তু যাদের অভিষেকের পিতৃতুল্য বয়স, তারা অবধি বলেছেন আমাদের দলের সেনাপতি এবং অভিষেকই হচ্ছে আমাদের নেতা। অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, এই স্লোগানই তাদের মধ্যে ছিলেন। যারা এই ধরনের
অভিষেক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বর্ণপন্ন এবং তাদের তাদের হয়ে এত পঞ্চমুখ ছিলেন, সেই নেতাগুলো যখন গিরগিটির মতন রং পাল্টাচ্ছে, তাদের চরিত্রটা না দেখে তারা কি করছে, তারা এই 2-3 বছর 4 বছর 5 বছর যেভাবে কাটাক না কাটাক, কিন্তু বাংলার মানুষ তাদের সম্বন্ধে কি ভাবছে শুধু সেইটুকুই আমি এখানে তুলে ধরছি। কারণ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, অনেকেই বলছেন ঋতব্রতকে নেওয়া তখনকার দিনে ভুল ছিল মমতা ব্যানার্জির। ভুল না। দেখুন, ঋতব্রতকে নেওয়ার পিছনে একটা কারণ ছিল। যদি বলেন কেন, আমি এক কথায় স্বীকার করি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একজন হায়ার এডুকেটেড পার্সন এবং শিক্ষিত এবং সুবক্তা, এতে কোনো সন্দেহ নেই। এবং ইতিহাস, বাংলার তথা সারা ভারতবর্ষের ইতিহাসটা উনি ভালো বোঝেন, জানেন, সেই হিসাবে উনি সুবক্তা এবং একটি সাংগঠনিক দলের একজন নেতা ছিলেন। সেটা কি না, সিপিএমের। আজও মানুষ বলে সিপিএম পার্টিটা একটা সাংগঠনিক দল ছিল, এটা কিন্তু তারা বলে। তাদের অর্গানাইজটা ভালো ছিল, তাদের একটা সংগঠন ছিল, এটা কিন্তু মানুষ বলে। সেখান থেকে যখন তাকে সাসপেন্ড করেছে দল, তখন কিন্তু তিনি যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শরণাপন্ন হন, তখন তিনি তাকে দলে নেন। কেন নেন? সুবক্তা, ভালো ছেলে, ভালো ব্রেনি ছেলে, শিক্ষিত ছেলে, তাকে একটা যোগ্য সম্মান দিয়েছিল যে হ্যাঁ, তুমি আমার দলে এসে ভালো কাজকর্ম করো এবং মানুষের সেবায় নিজেকে উজাড় করে দাও, ভালো নেতা হয়ে ওঠো। এটা কিন্তু এক কথায় আশ্রয় বলুন, সম্মান বলুন দিয়েছে, এটা অপরাধ নয়। ভাবুন তো, কোনো মানুষকে আপনি যদি সম্মান দেন, যোগ্য সম্মান দেন বা যোগ্য ব্যক্তি হিসেবে মনে করেন, তাকে যদি নেন, সে যদি বেইমানি করে, আপনি কেন তাকে প্রশ্রয় দিয়েছেন? এইটা তো সাধারণ 5 বছরের বাচ্চাদের মতন কথা। এবার সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আজ থেকে 2 মাস আগে এই মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে বলেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেতা এবং আমার দলের সেনাপতি, জোর হাত করে মানুষের কাছে ভোট চেয়েছে, আশীর্বাদ চেয়েছে তৃণমূলের প্রতীক চিহ্নে। সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যখন তার 90 তৃণমূল নিয়ে, এবং তিনি আসল বলেন তৃণমূল, তাদেরকে নিয়ে একটি মিটিংয়ে বসছেন, তখন রিপোর্টাররা প্রশ্ন করেন যে আপনারা কি মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আহ্বান করেননি? ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মুখের ভাষাটা শুনুন। কে অভিষেক? এসব আলতু ফালতু প্রশ্ন করবেন না, টাইম নষ্ট করবেন না, বাদ দিন, ওসব প্রশ্ন করবেন না। চিনি না কোনো অভিষেক। ভাবতে পারেন বাংলার এটা কলঙ্ক বলা যায়। করেছেন সেটা ওনার ব্যাপার। এনারা কি ভাবছেন জানেন? 2-4 বছর কেটে গেলে মানুষ সব ভুলে যায়, মানুষ আমাদেরকে আবার নেতা বলে মেনে নেবে, না হলে হয়তো বিজেপির সাথে এমন গলায় গলায় প্রীত করব, এমন কিছু করব যে বিজেপি আমাদের টিকিট দেবে, আর সেই টিকিটে আবার আমরা এনডিএ সরকারে ঢুকে পড়বো, আবার মন্ত্রী হব, আবার এমএলএ হব, আবার কেউ সাংসদ হব, জেল খাটার থেকে তো বেঁচে গেলাম। এরকম চিন্তাধারা নিয়ে তারা এগোচ্ছেন। যাক, চলে যাক মমতা ব্যানার্জি, চলে যাক অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু মানুষ, কিন্তু বাংলার মানুষের সাথে আমি শিক্ষিত ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, এমনকি ট্রেনে উঠেও অনেককে প্রশ্নটা করেছিলাম। তারা একটাই কথা বলেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত সবাই যদি চলে যায়, যাক। যারা পড়ে আছে, যাদের ক্যারেক্টারে কোনো দাগ নেই, যারা একদম সফেদ দুধের মতন সাদা, যারা সত্যি জনসভায় মানুষ নিজেকে নিয়োগ করতে চায়, তাদের নিয়ে আবার মমতা ব্যানার্জি আস্তে আস্তে সংগঠন করে, দরকার হলে এই যে পৌর নির্বাচন আসছে, প্রতিদ্বন্দ্বিতাই না করুক, শুধু মানুষের সাথে থাকুক, মানুষের কথা বলুক এবং নতুন একটি প্রজন্ম তৈরি করুক। এবং নতুন প্রজন্ম তৈরি করে 2029-এ মানুষের সামনে তুলে ধরুক, তাদেরকে টিকিট দিক, আবার নতুন করে ঢেলে সাজাক। এবং দলের সিস্টেম, কাউকে বিশ্বাস করা বা ভরসা করা এরকম কোনো ব্যাপার থাকবে না। সিস্টেম এমনই থাকবে, দলের হোক আর যেই হোক, কোনো করাপশনে জড়াতে পারবে না। দল তাদের পিছনে গোয়েন্দা থাকবে এবং সব ডিপার্টমেন্টের অডিট হবে। সেখানে যদি কোনো রকম গাফিলতি পায়, তখনই তাকে সাথে সাথে দল থেকে সাসপেন্ড করা হবে এবং প্রশাসনের আওতায় তাকে আনা হবে, আইনের আওতায় আনা হবে। এইভাবে দলটাকে আবার নতুন করে মানুষের সামনে তুলুক। আমরা সবাই, বাংলার মানুষ সবাই দিদির সাথেই আছি, এটা কিন্তু মানুষের বক্তব্য। মানুষ কারণ দিদির সাথে আছি কেন বলছেন, তারা দেখেছেন যে একজন 7 বারের সাংসদ হয়েও তিনি কোনোদিন মাইনাট অবধি নেননি, সেটা অবধি মানুষের সেবায় খরচা করে দিয়েছেন। এবং তার বাড়িতে যখন সিআইডি গেছেন, তারা সব কিছু ঘেটে দেখেছে জিরো, কোনো রকম তার দুর্নীতির ছায়া অবধি তার কাছে পৌঁছতে পারেনি। এটা কিন্তু মমতা ব্যানার্জির একটা ব্র্যান্ড বলতে পারেন বাংলার বুকে, যে আজও ভারতবর্ষের বুকে যদি সব থেকে গরিব মুখ্যমন্ত্রী থাকে, তার নাম
তিনি কিন্তু 1 নম্বরে আছেন, তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি, দ্বিতীয় কেউ নয়। তাই বাংলার মানুষ এর জন্য তিনি কি করেছেন না করেছেন, বাংলার মানুষের জন্য কতটা আন্দোলন করেছেন, বাংলার বাহিনী, এটা কিন্তু আজও মানুষ স্বীকার করে। শুধু তিনি খোলা মনে কিছু অপদার্থদের দলে রেখে আজকের এই হলো পরিস্থিতি। না হলে মমতা ব্যানার্জি জীবনে এমন কিছু করেনি যে মানুষ তার দলকে ছুড়ে ফেলে দেবে। এটাই হচ্ছে মূল সারাংশ। আর এই যারা নব্য তৃণমূল আছেন, তারা আগামী দিনে যেখানেই ভোটে দাঁড়াক, যে দলের হয়েই দাঁড়াক না কেন, মানুষের থেকে ভোট পাবে না। আজকের এমনকি তারা যদি তাদের বিধানসভা ক্ষেত্রে তারা ঘুরুক না, তারা মানুষের কাছে আসুক না, মানুষের দরজায় আসুক না, কেমন আছেন, কি ব্যাপার, কোন কাজটা করতে হবে না করতে হবে, কি কাজ বাকি রয়েছে নিয়ে মানুষের সামনে আলোচনা করুক, বা তারা একটা জনসভা ডাকুক, বা তাদের কর্মীকে ডাকুক, কাউকে পাবে না। এটা কিন্তু আমার কথা নয়, হয়তো আজকের আমি ভিডিওর মাধ্যমে বলছি, আপনারা ভাবতে পারেন কোনো দলের হয়ে, কারো হয়ে, মমতা ব্যানার্জির হয়ে আমি চাটন গাইছি না। এটা কিন্তু আমাদের মানুষের কণ্ঠ থেকেই নেওয়া, মানুষের মন থেকেই নেওয়া। তারা পুরো সাইলেন্ট হয়ে গেছে যে না, এদের দিকে আর ঘুরে তাকাবো না কোনোদিন। এদের মতন নেতা আমরা চাইনি। যেসব বুথ লেভেলের কর্মী যারা ঝান্ডাটা ঘাড়ে নিয়ে রাজনীতিটা করেছেন, তারা দলের থেকে কিছু নেননি, নিঃস্বার্থভাবে দল করেছেন, তারা কিন্তু বলছে আমরা মুক্তি পেলাম এইসব নেতাদের থেকে। যাদের বাড়ির সামনে গেলে পরে একটা দরকার নিয়ে দেখা পেতাম না, এবং দেখা করতে চাইলেও তাদের সিকিউরিটি আমাদের বলতো এখন হবে না দেখা, চলে যান, এবং 7 দিন ঘুরেও হয়তো তাদের দেখা পেতাম না। এই ছিল এদের নেতাদের চরিত্র। শুধু মমতা ব্যানার্জির দিকে তাকিয়ে আমরা দলটা করে গেছি। তাই আমরা মমতা ব্যানার্জিকেই চিনি, এবং সরল সুদা ভালো মানুষকে আবার উনি নিয়ে চলুক, ওনার সাথে আছি। তাই এই হচ্ছে নেপথ্যের গল্প, যে এরা কেন নব্য তৃণমূল, আসল তৃণমূল করেছেন। এরা সুখ স্বাচ্ছন্দ্য এবং নিজেদের স্বার্থের জন্য, কিন্তু এদের রাজনীতি ক্যারিয়ার আগামী দিনে জিরো হতে চলছে, কারণ মানুষ মেনে নেবে না। ভাবছেন কালক্রমে সময়ের সাথে সাথে মানুষ সবকিছু ভুলে যায়, আবার আমাদেরকে আমরা ওই ডায়লগ দিয়ে মাইক ধরে মানুষের মন কাড়বো, মানুষের মধ্যে ঢুকবো। না হলে সেরকম পরিস্থিতি হলে আবার সুসুর করে গিয়ে কালীঘাটে লাইন দেবো, বলবো দিদি আমি অসহায় ছিলাম তাই এরকম বলে ফেলেছি, আবার আপনি আমাকে আপন করে নেন, আমি কালো, আপনি আমার দিদি ছিলেন, কালো আপনি আমার মায়ের মতন ছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলবেন তুমি কালো আমার নেতা ছিলে, আজও আমি নেতা ছিলেন, আজও আমার নেতা আপনি, আমি বড় অসহায় হয়ে এই কাজ করতে বাধ্য হয়েছি, আমি ক্ষমা প্রার্থী। কিন্তু সেই জিনিস কিন্তু আর হবে না, কারণ আপনারা দেখেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে সোনারপুরে কি ঘটেছেন। তিনি যখন গেছেন, তিনি কিন্তু মৃত্যুটা হাতে নিয়ে গেছেন, বাংলার মানুষ সেটা দেখেছেন, এবং তার জন্য আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর মানুষের আবেগ কিন্তু আরো 100 গুণ বেড়ে গেছে। কিন্তু এদের থেকে মানুষ 100 ডিগ্রি ঘুরে গেছে। এটা 200% পুরো সমস্ত মানুষের সাথে, যার সাথেই কথা বলেছি না কেন, তারাই বলেছে। ইভেন লাস্ট একটা কথা বলি, যারা বিজেপি করে, বিজেপি কর্মী, তারা অব্দি এদেরকে ঘৃণা করছে। যাক, আজকের প্রতিবেদনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এখানেই শেষ করলাম অনুষ্ঠানটি। জয় হিন্দ, বন্দে মাতরম।